আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? ভালো আছো তো? আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়টা পড়াবো। ষষ্ঠ অধ্যায়ে পার্ট 3 থেকে শুরু করব। ষষ্ঠ অধ্যায় হচ্ছে শিশুর বর্ধন ও বিকাশ। শিশুর বর্ধন ও বিকাশ। বিকাশ আর বর্ধন কি, এগুলো সম্পর্কে আমরা গতকাল জেনেছি। আজকে তোমাদেরকে পার্ট 3 পড়াবো। শিশুর বর্ধন ও বিকাশ। আজকে তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ের পার্ট 3 পড়াবো। গতকাল আমরা আলোচনা করেছি পার্ট 1 আর 2। আজকে পার্ট 3 বিকাশমূলক কার্যক্রম, আর পার্ট 4-5 শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশ। বিকাশমূলক কার্যক্রম। বিকাশমূলক কার্যক্রমটা কি প্রথমে একটু জেনে নিই। আমরা জানি বিকাশ কি ধারাবাহিকভাবে চলে। আমরা জানি বিকাশ ধারাবাহিকভাবে চলে, এটা কখনো কি থাকে না, থেমে থাকে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিকাশ সম্পর্কে সমাজের নির্দিষ্ট প্রত্যাশা থাকে। জীবনের প্রতিটি স্তরে কি থাকে, বিকাশ সম্পর্কে সমাজের নির্দিষ্ট প্রত্যাশা থাকে। একজন প্রাপ্তবয়স্ক সম্পর্কে সমাজের প্রত্যাশা এমন থাকে যে সে উপার্জন করবে, পরিবার ও সমাজের বিভিন্ন দায়িত্ব গ্রহণ করবে। যে ব্যক্তি প্রাপ্তবয়সে পিতামাতার উপর নির্ভরশীল থাকে সে সঠিকভাবে সমাজের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম পালন করতে পারছে না ধরে নেওয়া হয়। জীবনের প্রতিটি স্তরে যে নির্দিষ্ট কাজ সামনে আসে তা সফলভাবে করতে পারলে জীবন হয় কি হয়, সুখের, এবং কি পরবর্তী স্তরের কাজও কি সফলভাবে সম্পূর্ণ করা যায়। জীবনের যদি প্রতিটি স্তরে যে নির্দিষ্ট কাজ সামনে আসে তা যদি আমরা সফলভাবে করতে পারি তাহলে জীবন হয় কি সুখের, এবং পরবর্তী স্তরের কাজও সফলভাবে সম্পূর্ণ করা যায়। অপরদিকে এই কাজের ব্যর্থতা জীবনে আনে কি অশান্তি, এবং পরবর্তী স্তরের সফলতায় কি করে বাধা সৃষ্টি করে। যদি আমরা কাজের সফলতা অর্জন করতে না পারি, ব্যর্থতা অর্জন করি, তাহলে কি জীবনে অনেকে অশান্তি এবং পরবর্তী স্তরে সফলতার বাধা সৃষ্টি করে। বিকাশের বিভিন্ন স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী কাজকেই বিকাশমূলক কার্যক্রম বলা হয়। অর্থাৎ বিকাশমূলক কার্যক্রম হলো কি কি? বিকাশমূলক কার্যক্রম কি কি? জীবনের নির্দিষ্ট স্তরে করণীয় কিছু কাজ যা সমাজ প্রত্যাশা করে। জীবনের নির্দিষ্ট স্তরে করণীয় কিছু কাজ কি করে সমাজ প্রত্যাশা করে বা আশা করে। এই কাজের সফলতা প্রতিটি স্তরে সফল উত্তরণে সহায়তা করে। এই কাজের সফলতা পরবর্তী স্তরে কি করে সফল উত্তরণে সহায়তা করে। কাজের যদি সফলতা না যায় তাহলে প্রতিটি স্তরে সফল উত্তরণে সহায়তা কাজ করে। জীবনকে করে সুখী। এই কাজের ব্যর্থতা প্রতিটি স্তরে উত্তরণে আনে কি বাধা, বিপত্তি, আর জীবনে আনে অশান্তি। তাহলে বিকাশের কার্যক্রম কি? 3টে কার্যক্রম রয়েছে। কি কি? জীবনের নির্দিষ্ট স্তরে করণীয় কিছু কাজ যা সমাজ প্রত্যাশা করে। জীবনের নির্দিষ্ট স্তরে করণীয় কিছু কাজ কি করে যা সমাজ প্রত্যাশা করে। এই কাজের সফলতা পরবর্তী স্তরে সফল উত্তরণে সহায়তা করে। প্রতিটি স্তরে যদি সফল পাওয়া যায়, কাজের সফলতা অর্জন করা যায়, তাহলে প্রতিটি স্তরে সফল উত্তরণে সহায়তা করে। জীবনকে করে কি সুখী। এই কাজের ব্যর্থতা পরবর্তী স্তরে উত্তরণ আনে বাধা, আবার জীবনকে করে কি অশান্তি, জীবনে আনে অশান্তি। এরপর আসো বিকাশমূলক কাজ। বিকাশমূলক কাজের মধ্যে বিকাশমূলক কাজগুলো হলো কি কি কাজ রয়েছে আমরা একটু আগে জেনে নিই, তারপর আমরা
বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে আমাদের ধারণা থাকলে যে সুবিধাগুলো হয় তা আলোচনা করব। প্রথমে বিকাশমূলক কাজগুলো কি কি? বিকাশমূলক কাজের মধ্যে থাকে কি? শারীরিক পরিপক্কতা অনুযায়ী কাজ, যেমন হাঁটতে শেখা, কথা বলতে শেখা, খেলাধুলায় দক্ষতা। কি কি? বিকাশমূলক কাজের মধ্যে শারীরিক পরিপক্কতা অনুযায়ী কাজ হচ্ছে কি? হাঁটতে শেখা, কথা বলতে শেখা, খেলাধুলায় দক্ষতা ইত্যাদি। সমাজ সংস্কৃতি অনুযায়ী কাজ, যেমন কি লেখাপড়া করা, সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলা, নিয়ম মেনে চলা ইত্যাদি। নিজের আগ্রহ মূল্যবোধ অনুযায়ী কাজ, যেমন পেশা নির্বাচনে নিজস্ব কি প্রত্যাশা অর্জন করা, নিজের আগ্রহ প্রকাশ করা, মূল্যবোধ ব্যক্তিত্বের একটি কি অংশ। যেমন বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে আমাদের ধারণা থাকলে যে সুবিধাগুলো আমরা পাই, বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে যদি আমরা সঠিক ধারণা থাকে, তাহলে কি আমরা আমাদের যে সুবিধাগুলো হয় তা হলো কি, বিকাশমূলক কার্যক্রম জানলে বয়স অনুযায়ী সঠিক আচরণ করা সহজ হয়। বয়স অনুযায়ী কি শিশুকালে একরকম, মধ্যবয়সে একরকম, বয়স অনুযায়ী সঠিক আচরণ কি করা সহজ হয় যদি বিকাশমূলক কার্যক্রম জানা থাকে। বাবা মা বা শিশুর পরিচালনাকারী বয়স অনুযায়ী শিশুর স্বাভাবিক বিকাশ জানতে পারেন। তাহলে কে জানতে পারেন? মা বাবা বা শিশুর পরিচালনাকারী বয়স অনুযায়ী শিশুর স্বাভাবিক বিকাশ জানতে পারেন এবং সেভাবে শিশুর সামাজিক দক্ষতা অর্জনে সহায়তা করতে পারেন। তাহলে শিশুর সামাজিক দক্ষতা অর্জনে কি করে সহায়তা অর্জন করতে পারে? বিকাশমূলক কার্যক্রম সামাজিক প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে পূর্ব প্রস্তুতি ও প্রেরণা দেয়। বিকাশমূলক কার্যক্রম সামাজিক প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে পূর্ব প্রস্তুতি ও প্রেরণা দেয়। এতে বিকাশের প্রতিটি স্তরে খাপ খাওয়ানো সহজ হয়। তাহলে বিকাশমূলক কার্যক্রম সামাজিক প্রত্যাশা অনুযায়ী কি হয়? আচরণ করতে পূর্ব প্রস্তুতি ও প্রেরণা দেয়। এতে বিকাশের প্রতিটি স্তরে খাপ খাওয়ানো কি হয়? সহজ হয়। এরপর আসো অতি শৈশবে ও প্রারম্ভিক শৈশবের কয়েকটি বিকাশমূলক কাজ। কি কি? অতি শৈশবে ও প্রারম্ভিক শৈশব। অতি শৈশব আর প্রারম্ভিক শৈশব সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। অতি শৈশব আর প্রারম্ভিক শৈশবের কয়েকটি বিকাশমূলক কাজ। এ সময় কি কি কাজ করতে পারে? হাঁটতে শেখা, 12 থেকে 15 মাসের মধ্যে শিশু হাঁটতে পারা শারীরিক দক্ষতা বা যোগ্যতা অর্জন করে। তাহলে হাঁটতে শেখা কত মাস থেকে শুরু করে? 12 থেকে 15 মাসের মধ্যে শিশু হাঁটতে পারা শারীরিক যোগ্যতা অর্জন করে। শক্ত খাদ্য গ্রহণ করতে শেখা, 2 বছর বয়সের মধ্যে শিশু শক্ত খাদ্য চোষা ও চিবানোর ক্ষমতা অর্জন করে। তাহলে শক্ত খাদ্য গ্রহণ করতে শিখে করে কয় বছরের মধ্যে? 2 বছর বয়সের মধ্যে শিশু শক্ত খাদ্য চোষা ও চিবানোর ক্ষমতা অর্জন করে। কথা বলতে শেখা, শিশু 6 মাসের মধ্যে অর্থহীন শব্দ করে শিশু কথা বলতে শেখা কত মাসের মধ্যে? 6 মাসের মধ্যে অর্থহীন শব্দ, কোনো অর্থ নাই এরকম শব্দ উচ্চারণ করতে পারে। কথা বলতে শিখে 3 বছরে 2 বা 3 শব্দের বাক্য বলে। কত বছরের মধ্যে? 3 বছরের মধ্যে 2 বা 3 শব্দের বাক্য বলে। 5 বছরের মধ্যে বহু শব্দের ব্যবহারে পূর্ণ বাক্য বলে। 5 বছরের মধ্যে বহু শব্দের ব্যবহারে পূর্ণ বাক্য বলে। তাহলে কথা বলতে শিখে কয় মাসের মধ্যে? প্রথমে শিশু 6 মাসের মধ্যে অর্থহীন শব্দ করে, যেটার কোনো অর্থ নাই। আর 3 বছরে 2 বা 3 শব্দের বাক্য বলে। 3 বছরে 2 বা 3 শব্দের বাক্য বলে। 5 বছরের মধ্যে বহু শব্দের ব্যবহারে পূর্ণ বাক্য বলে। এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে পরীক্ষায় আসে। কথা বলতে শিখে অর্থহীন শব্দ বলে কয় মাস বয়সে? 6 মাসের মধ্যে। আর 3 বছরে 2 বা 3 শব্দের বাক্য বলে। 5 বছরের মধ্যে বহু শব্দের ব্যবহারে পূর্ণ বাক্য বলে। শরীরবৃত্তীয় দক্ষতা অর্জন 5 বছরের মধ্যে দেহের তাপ বিপাক ক্রিয়ায় ভারসাম্য এবং শারীরিক গঠনে দৃঢ়তা আসে। তাহলে শরীরবৃত্তীয় দক্ষতা অর্জন কয় বছরের মধ্যে? 5 বছরের মধ্যে। দেহের তাপ বিপাক ক্রিয়ায় ভারসাম্য এবং শারীরিক গঠনে দৃঢ়তা আসে, যার কারণে অল্পতে অসুস্থ হওয়ার সংখ্যা কমে যায়।
তাহলে শারীরবৃত্তীয় দক্ষতা অর্জন করে 5 বছরের মধ্যে দেহের তাপ, বিপাক্রিয়ার ভারসাম্য এবং শারীরিক গঠনের দৃঢ়তা আসে, যার কারণে কি হয়, অল্পতে অসুস্থ হওয়ার আশঙ্কা কমে যায়। সঠিক ও ভুলের পার্থক্য করতে শেখা। শৈশবে প্রথম দিকে বাবা মা যে কাজকে পুরস্কৃত করেন বা ভালো বলেন সেটাই কি ভালো কাজ। যেমন সঠিক ও ভুলের পার্থক্য করতে শিখতে পারে। শৈশবের প্রথম দিকে বাবা মা যে কাজকে পুরস্কৃত করেন বা ভালো বলেন সেটাই কি ভালো কাজ, এবং যে কাজ করতে নিষেধ করেন সেটাই কি আবার খারাপ কাজ। ভালো মন্দের ধারণা কি হয়, তৈরি হয় শৈশবের প্রথম দিকে। তাহলে অতি শৈশব ও প্রারম্ভিক শৈশবের কয়েকটি বিকাশমূলক কাজ আমরা কি কি পড়েছি, কি কি জেনেছি এতক্ষণ। হাঁটতে শেখা কয় মাস বয়সের মধ্যে? 12 থেকে 15 মাসের মধ্যে শিশু হাঁটতে পারার শারীরিক যোগ্যতা অর্জন করে। শক্ত খাদ্য গ্রহণ করতে শেখা 2 বছর বয়সের মধ্যে শিশু শক্ত খাদ্য চোষা ও চিবানোর ক্ষমতা অর্জন করে। কথা বলতে শেখা শিশু 6 মাসের মধ্যে অর্থহীন শব্দ করে। 3 বছরে 2 বা 3 শব্দের বাক্য বলে। 5 বছরের মধ্যে বহু শব্দের ব্যবহারে পূর্ণ বাক্য বলে। শারীরবৃত্তীয় দক্ষতা অর্জন করে কয় বছর বয়সের মধ্যে? 5 বছর বয়সের মধ্যে দেহের তাপ, বিপাক্রিয়া ভারসাম্য এবং শারীরিক গঠনে দৃঢ়তা আসে, যার কারণে কি হয়, অল্পতে অসুস্থ হওয়ার আশঙ্কা কমে যায়। সঠিক ও ভুলের পার্থক্য করতে শেখা শৈশবের প্রথম দিকে। সঠিক যেটা সঠিক সেটা আর ভুলের পার্থক্য করতে শিখে কখন থেকে? শৈশবের প্রথম দিকে। বাবা মা যে কাজে পুরস্কৃত করেন বা ভালো বলেন সেটাই কি ভালো কাজ, এবং যে কাজ করতে নিষেধ করেন সেটা হচ্ছে কি খারাপ কাজ। এভাবে ভালো মন্দের ধারণা সৃষ্টি হয়। তাহলে ভালো মন্দের ধারণা সৃষ্টি হয় কখন থেকে? শৈশব থেকে। হাঁটতে শেখায় কত মাস বয়সের থেকে? 12 থেকে 15 বছর 15 মাসের মধ্যে, 12 থেকে 15 মাসের মধ্যে। এরপর 2 বছর বয়সের মধ্যে শিশু শক্ত খাদ্য গ্রহণ করতে শেখে। 6 মাসের মধ্যে কি অর্থহীন শব্দ করে। 3 বছর বয়সের মধ্যে 2 বা 3 বাক্যে শব্দের বাক্য বলে। 5 বছরের মধ্যে বহু শব্দের ব্যবহারে পূর্ণ বাক্য বলে। আর 2 বছরের মধ্যে কি করে? প্রশিক্ষণের প্রয়োজন হয় কি কখন? মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ শেখা। 2 বছরের মধ্যে মলমূত্র ত্যাগের স্থান ও সময় নির্দিষ্ট হয়। এই নিয়ন্ত্রণে প্রশিক্ষণের কি প্রয়োজন হয়? শারীরবৃত্তীয় দক্ষতা অর্জন করে কখন? কয় বছর বয়সের মধ্যে? 5 বছর বয়সের মধ্যে। এরপর আসো মধ্য শৈশবে কয়েকটি বিকাশমূলক কাজ। মধ্য শৈশবে কয়েকটি বিকাশমূলক কাজ আর বয়ঃসন্ধি বা কৈশোরের বিকাশমূলক কাজ। তাহলে মধ্য শৈশবে কয়েকটি বিকাশমূলক কাজ কি কি আছে? মধ্য শৈশবে কয়েকটি বিকাশমূলক কাজ। মধ্যবয়সীদের সাথে সঠিক আচরণ করতে শেখা। এই বয়সে দলীয় বয়স বলা হয়। তাহলে কোন বয়সকে দলীয় বয়স বলা হয়? সমবয়সীর সাথে সঠিক আচরণ করতে শেখা, এই বয়সকে কি বলা হয়? দলীয় বয়স। সমবয়সী দলে মিশে তারা সামাজিক আচরণ আদান প্রদান, সামাজিক আদান প্রদান, ভালো কাজে প্রতিযোগিতা করা ইত্যাদি শিখে। তাহলে মধ্যবয়স শৈশবে কয়েকটি বিকাশমূলক কাজ কি কি? সমবয়সীদের সাথে সঠিক আচরণ করতে শেখে, এই বয়সকে দলীয় বয়সও বলা হয়। সমবয়সী দলে মিশে তারা সামাজিক আদান প্রদান, ভালো কাজে প্রতিযোগিতা করা ইত্যাদি শেখে। সাধারণত খেলাধুলার প্রয়োজনীয় শারীরিক দক্ষতা শেখায় সঠিকভাবে কোনো কিছু ছোড়া, ধরতে পারা, বল সঠিকভাবে লাথি মারা ইত্যাদি কৌশলগুলো শেখার শারীরিক যোগ্যতা অর্জন করে। তাহলে সাধারণত খেলাধুলার প্রয়োজনীয় শারীরিক দক্ষতা শেখা সঠিকভাবে কোনো কিছু ছোড়া, ধরতে পারা, বল সঠিকভাবে লাথি মারা ইত্যাদি কৌশলগুলো শেখার শারীরিক যোগ্যতা অর্জন করে। ছেলে ও মেয়ে অনুযায়ী সামাজিক ভূমিকা শেখা, যেমন ছেলে বাবার ভূমিকা, মেয়ে মায়ের ভূমিকা অনুকরণ থেকে লিঙ্গ অনুযায়ী ভূমিকা শেখে। তাহলে ছেলে ও মেয়ে অনুযায়ী সামাজিক ভূমিকা শেখা, ছেলে বাবার ভূমিকা করে আর কি অনুকরণ করে, মেয়ে মায়ের ভূমিকা অনুকরণ থেকেই কি করে? লিঙ্গ অনুযায়ী ভূমিকা শেখে। পড়ালেখা ও গণনার মূল কৌশল আয়ত্ত করা,
পড়ালেখা এবং কি গণনার মূল কৌশল কি করে আয়ত্ত করে। 6 বছরের পরে স্নায়ু আঙ্গুলের পেশি বাহু লেখার উপযোগী হয়। তাহলে কি কয় বছর বয়সের পরে? 6 বছর বয়সের পরে স্নায়ু আঙ্গুলের পেশি বাহু লেখার উপযোগী হয়। স্নায়ু আঙ্গুলের পেশি বাহু লেখার উপযোগী হয় কত বছর বয়সের পরে? 6 বছর বয়সের পরে। দৈহিক যোগ্যতা অর্জনের পর বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুর পড়া ও লেখার দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে বয়সের সাথে সাথে কি হয়? দৈহিক যোগ্যতা অর্জনের পর বয়সের সাথে সাথে শিশুর পড়া ও লেখার দক্ষতা বৃদ্ধি পায়। দৈনন্দিন জীবন, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বস্তু সম্পর্কে ধারণার বিকাশ। স্কুলে যাওয়ার পর থেকে শিশু বহু বিষয় সম্পর্কে ধারণা পায়। তাহলে কখন ধারণা পায় শিশু? স্কুলে যাওয়ার পর থেকে শিশু বহু বিষয়ে সম্পর্কে ধারণা পায়। যেমন সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড এর ধারণা। ঘন্টা, মিনিট, সেকেন্ড এর ধারণা। দূরত্ব, বাড়ি থেকে স্কুল, ঢাকা থেকে চিটাগাং এর দূরত্ব। ওজন সম্পর্কে যেমন তুলা, হালকা, লোহা কি ভারী, এই সম্পর্কে বিষয়গুলো সম্পর্কে তারা কি বুঝতে পারে। এই ধারণাগুলো থেকেই তাদের কি হয়? চিন্তার করার সূত্রপাত হয়। তাহলে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বস্তু সম্পর্কে ধারণার বিকাশ হয় কখন থেকে? স্কুলে যাওয়ার পর থেকে শিশু কি করে? বহু বিষয়ে সম্পর্কে ধারণা পায়। স্কুলে যাওয়ার পর থেকে শিশু বহু বিষয় সম্পর্কে কি পায়? ধারণা পায়। যেমন কি কি ধারণা পায়? সময়ের ধারণা পায়, দূরত্বের ধারণা পায়, ওজনের ধারণা পায়। সময়ের ধারণা পায় যেমন সময় কি কি সময় সম্পর্কে কি ধারণা পায়? ঘন্টা, মিনিট, সেকেন্ড এসব সম্পর্কে তারা কি পায়? ধারণা পায়। দূরত্ব, বাড়ি থেকে স্কুল, ঢাকা থেকে চট্টগ্রাম এর কি দূরত্ব কতটুকু তা সম্পর্কে তারা কি ধারণা লাভ করে। ওজন, যেমন তুলা হালকা আর কি লোহা যেমন ভারী, এ সম্পর্কে তারা কি ধারণা পেয়ে থাকে, বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারে। এই ধারণাগুলো থেকে আবার কি তাদের চিন্তা করার কি হয়? সূত্রপাত ঘটে। তাহলে মধ্য শৈশবে কয়েকটি বিকাশমূলক কাজ আমি আলোচনা করেছি। কি কি কাজ? সমবয়সীদের সাথে সঠিকভাবে আচরণ করতে শেখে। সাধারণত খেলাধুলার প্রয়োজনীয় রাসায়নিক দক্ষতা সম্পর্কে যেমন কি কি? কোনো কিছু ছোড়া, ধরতে পারা, বল সঠিকভাবে লাথি মারা ইত্যাদি কৌশলগুলো শেখার শারীরিক যোগ্যতা অর্জন করে। ছেলে ও মেয়ের অনুযায়ী সামাজিক ভূমিকা শেখা। ছেলে বাবার ভূমিকা আর মেয়ে মায়ের ভূমিকা অনুকরণ থেকেই তারা কি লিঙ্গ অনুযায়ী ভূমিকা শেখে। পড়ালেখা ও গণনার মূল কৌশল আয়ত্ত করা। 6 বছরের পরে স্নায়ু আঙ্গুলের পেশি বাহুরেখার উপযোগী হয় কত বছর বয়সের পর থেকে? 6 বছর বয়সের পর থেকে। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বস্তু সম্পর্কে ধারণা বিকাশ। স্কুলে যাওয়ার পর থেকে শিশু বহু বিষয় সম্পর্কে কি পায়? ধারণা পায়। যেমন কি সময়, দূরত্ব আর কি ওজন সম্পর্কে বুঝতে পারে। বিষয়গুলো সম্পর্কে তারা কি আয়ত্ত আনতে পারে। এরপর আসো বয়ঃসন্ধি বা কৈশোরের বিকাশমূলক কাজ। বয়ঃসন্ধি বা কৈশোরের কৈশোরের বিকাশমূলক কাজ। কি কি কাজ থাকে? যেমন উভয় লিঙ্গের সমবয়সীদের সাথে পরিণত আচরণ করতে পারা। উভয় লিঙ্গের সমবয়সীর সাথে তারা কি পরিণত আচরণ করতে পারে। বাবা মা ও অন্যদের উপর থেকে আবেগীয় নির্ভরশীলতা কমানো। শৈশবের নির্ভরশীলতা বয়ঃসন্ধিকাল থেকে কমতে থাকে। তাহলে শৈশবের নির্ভরশীলতা বয়ঃসন্ধিকাল থেকে কি করে কমতে থাকে? তারা আত্মনির্ভরশীল হয়। অনেক সময় বাবা মায়ের স্নেহ ভালোবাসাকে তারা বাড়াবাড়ি বলে মনে করে। তাদের মধ্যে স্বাধীনতার চাহিদা থাকে। তাহলে বাবা মা ও অন্যদের উপর থেকে আবেগীয় নির্ভরশীলতা কি হয়ে যায়? কমে যায়। শৈশবের নির্ভরশীলতা বয়ঃসন্ধিকাল থেকেই কি আস্তে আস্তে তা কি কমে যায়। বাবা মার উপর যে নির্ভরশীলতা থাকে তা আস্তে আস্তে কি হয়ে যায়? কমতে থাকে। তারা আত্মনির্ভরশীল হয়। অনেক সময় বাবা মায়ের স্নেহ ও ভালোবাসাকে তারা বাড়াবাড়ি মনে করেন। তাদের মধ্যে স্বাধীনতার চাহিদা থাকে। তাদের মধ্যে কি হয়? স্বাধীনতার চাহিদা থাকে। বৃত্তি নির্বাচন ও পেশার মধ্যে প্রস্তুতি। বৃত্তি নির্বাচন ও পেশার মধ্যে কি হয়? প্রস্তুতি লাভ করে। শৈশবে পেশা সম্পর্কিত পরিকল্পনা থাকে অস্পষ্ট, অবাস্তব। শৈশবে কি থাকে? পেশা সম্পর্কিত তাদের সঠিক পরিকল্পনা থাকে না। পরিকল্পনা থাকে কি? অস্পষ্ট, স্পষ্ট নয়। স্পষ্ট ধারণা থাকে না, অবাস্তব। কৈশোরে নিজের যোগ্যতা ও দক্ষতা আলোকে
পেশার প্রতি কি হয়, আগ্রহ আস্তে আস্তে তৈরি হয়, বলে তারা কি হয়, বাস্তবধর্মী হয়। তাহলে শিশুকালে বা শৈশবে পেশা সম্পর্কিত পরিকল্পনা কি থাকে, তাদের অস্পষ্ট থাকে, স্পষ্ট থাকে না এবং অবাস্তব হয়ে থাকে। কৈশোরে কি হয়, তারা নিজের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী, নিজের যোগ্যতা আর দক্ষতা অনুযায়ী কি করে, পেশার প্রতি আগ্রহ আস্তে আস্তে তৈরি করে। আর তাদের আগ্রহ কি, বাস্তব ধর্মী। সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বা দায়িত্বপূর্ণ আচরণ গ্রহণে আগ্রহ, যেমন নিজ আচরণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ ও এই সময়ের অন্যতম প্রধান বিকাশমূলক কাজ। তাহলে সামাজিকভাবে দায়িত্বপূর্ণ আচরণ গ্রহণের আগ্রহ প্রকাশ হয়, নিজ আচরণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ তৈরি হয়। এ সময়ে অন্যতম প্রধান কি হয়, বিকাশমূলক কাজ। তারা সমাজের ভালোর মধ্যে সংবদ্ধ হয়ে কাজ করতে উৎসাহী হয়। নৈতিকতা অর্জন করে কি, এই সময়ের মধ্যে ছেলেমেয়েরা ভালো মন্দ, ন্যায় অন্যায়ের নিজস্ব কি হয়, ধারণা তৈরি হয়। তাহলে এই সময়ে কি হয়, এই সময় কৈশোরকালে কি হয়, তারা আস্তে আস্তে ভালো মন্দ সম্পর্কে জানে, ন্যায় অন্যায় সম্পর্কে নিজস্ব কি করে, ধারণা তৈরি করে। এর আগে তাদের মধ্যে মা বাবার শাস্তি ও পুরস্কারের উপর ভিত্তি করে ভুল ও সঠিক বিষয়টি কি করে, নির্ভর করত। এর আগে শিশুকালে যখন শিশুরা তখন কি করে, কাল থাকতে মা বাবার শাস্তি ও পুরস্কারের উপর তারা ভিত্তি করে কি করে, ভুল আর সঠিক ধারণা সম্পর্কে, সঠিক বিষয় সম্পর্কে তারা কি নির্ভর করত। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে তারা কি, ছেলেমেয়েরা কি করে, ভালো মন্দ ও ন্যায় অন্যায় সম্পর্কে নিজস্ব ধারণা কি করে, তৈরি করে। এরপর পার্ট 4 ও 5 কি আছে, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশ। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশ। আমাদের চারপাশে যে মানুষগুলোতে আমরা দেখি তারা সবাই কি একরকম নয়। জন্ম অবস্থায় শিশুর মধ্যে কি এমন প্রবণতা থাকে যার কারণে তাদের দেহের আকৃতি, গঠন, চেহারা সহ আচরণ গুণাবলী অন্যদের থেকে কি হয়, আলাদা হয়, নাকি সে যে পরিবেশে জীবনযাপন করে তার প্রভাবে তার সারা জীবনের বিকাশ কি হয়, নিয়ন্ত্রিত হয়। এইসব প্রশ্ন নিয়ে মনোবিদ, শিক্ষাবিদ, চিকিৎসক যুগ যুগ ধরে কি করছেন, গবেষণা চালিয়ে যাচ্ছেন। গবেষণার মাধ্যমে তারা শিশুর বিকাশে বংশগতি কিভাবে কাজ করে, বিকাশে পরিবেশের ভূমিকা কি, এসব বিষয়ে কি করে, ধারণা লাভ করেন। আমরা এখন কি এই বিষয় সম্পর্কে কি করব, জানবো। বংশগতি আমরা প্রথমে জেনে নিই। বংশগতি কি, যেমন একটা মেয়ের গায়ের রং একেবারে তার কি, দাদির মতো, ছেলেটি বাবার মতো সাহসী, কিংবা মেয়েটি মায়ের মতোই গানের গলা পেয়েছে, এরকম কি উক্তি আমরা সবাই কি সবসময় কি করে থাকি, শুনে থাকি। শিশু জন্মসূত্রে তার বাবা মা কিংবা পূর্বপুরুষদের কাছ থেকে যে বৈশিষ্ট্য পেয়ে থাকে সেটাই কি, বংশগতি। তাহলে বংশগতি কি, শিশু জন্মসূত্রে তার বাবা মা কিংবা পূর্বপুরুষের কাছ থেকে যে বৈশিষ্ট্য পেয়ে থাকে সেটাই কি, বংশগতি। বংশগতি দিয়ে শিশু তার কি হয়, জীবন শুরু করে। বংশগতির কারণে মানুষের সন্তান মানুষের মতো দেখতে হয়। তাহলে কিসের কারণে মানুষের সন্তান মানুষের মতো দেখতে হয়, বংশগতির কারণে, অন্য কোনো প্রাণীর মতো হয় না। আবার উচ্চতা, দেহের গঠন, চুল, চোখ, চামড়ার রং ইত্যাদি কি, দৈহিক গুণাবলী এবং বিভিন্ন মানসিক গুণাবলী বংশগতির কারণে এক একজন এক এক রকম হয়। তাহলে উচ্চতা, মানুষের উচ্চতা, দেহের গঠন, চুল, চোখ, চামড়ার রং ইত্যাদি দৈহিক গুণাবলী এবং বিভিন্ন মানসিক গুণাবলী বংশগতির কারণে এক একজনের এক এক রকম হয়। তাহলে কি কি বলতে পারবো আমরা, উচ্চতা, মানুষের দেহের উচ্চতা, দেহের গঠন, চুল, চোখ, চামড়ার রং ইত্যাদি দৈহিক গুণাবলী এবং বিভিন্ন মানসিক গুণাবলী বংশগতির কারণে এক একজনের এক এক রকম হয়। বংশগতির প্রভাব জীবনের সূচনা থেকে শুরু করে সারা জীবনব্যাপী চলতে থাকে। বংশগতির সূচনা হয় মাতৃগর্ভ থেকে। তাহলে বংশগতির সূচনা হয় কিসে থেকে, মাতৃগর্ভ থেকে। আবার বাবার শুক্রাণু ও মায়ের ডিম্বাণু নিষিদ্ধ হয়ে ভ্রূণ বা জীবকোষ, ভ্রূণ কি, জীবকোষ বা জাইগোট, জীবকোষকে বলা হয় জাইগোট তৈরি হয়। জীবকোষের প্রধান 3টি অংশ হচ্ছে কি কি অংশ, কোষপ্রাচীর,
প্রোটোপ্লাজম ও নিউক্লিয়াস। জীবকোষের প্রধান কয়টি অংশ? 3টি অংশ। একটা হচ্ছে কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম ও নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো কি? জীবকোষের প্রাণকেন্দ্র। নিউক্লিয়াস কি? জীবকোষের প্রাণকেন্দ্র। প্রতিটি মানব জীবকোষের নিউক্লিয়াসে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। তাহলে প্রতিটি মানব জীবকোষের নিউক্লিয়াসে কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। প্রতিটি জোড়ার একটি আসে মাতৃকোষ থেকে, অন্যটি কি? পিতৃকোষ থেকে। মা ও বাবার কাছ থেকে পাওয়া 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়াই কি? ছেলে আর মেয়ের ক্ষেত্রে একই রকম থাকে। তাহলে 22 জোড়া কি? ছেলে ও মায়ের ক্ষেত্রে একই রকম থাকে। এই ক্রোমোজোম ছেলে ও মেয়েও শিশুর ক্ষেত্রে থাকে ভিন্ন রকমের, যা নির্ধারণ করে সন্তান ছেলে হবে কিনা না মেয়ে হবে। এই 23তম জোড়াটি কি? লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। তাহলে 23 জোড়া ক্রোমোজোমটি কি হচ্ছে? লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। তাহলে বংশগতির সূচনা হয় কিসে থেকে? কোথা থেকে? মাতৃগর্ভ থেকে। বাবার শুক্রাণু ও মায়ের ডিম্বাণু নিষিক্ত হয়ে ভ্রূণ বা জীবকোষ বা জাইগোট তৈরি হয়। জীবকোষের প্রধান কয়টি অংশ বলতো? 3টে অংশ। একটা কি? কোষ প্রাচীর, দ্বিতীয়টা হচ্ছে প্রোটোপ্লাজম, তৃতীয়টা হচ্ছে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? জীবকোষের প্রাণকেন্দ্র। নিউক্লিয়াস কি? জীবকোষের প্রাণকেন্দ্র। প্রতিটি মানব জীবকোষের নিউক্লিয়াসে কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া বা 46টি ক্রোমোজোম। প্রতিটি জোড়ার একটি আসে মাতৃকোষ থেকে, অন্যটি থেকে? পিতৃকোষ থেকে। প্রতিটি জোড়ার একটি করে আসে মাতৃকোষ থেকে, অন্যটি কি? পিতৃকোষ থেকে। মা ও বাবার কাছ থেকে পাওয়া কয় জোড়া ক্রোমোজোম? 23 জোড়া ক্রোমোজোমের 22 জোড়াই হচ্ছে কি? ছেলে ও মেয়ের ক্ষেত্রে একই রকম থাকে। তাহলে 23 জোড়ার মধ্যে 22 জোড়াই হচ্ছে কি? ছেলে ও মেয়ের ক্ষেত্রে একই রকম থাকে। 22 জোড়া ছেলেদেরও একই রকম, মেয়েদেরও কি? একই রকম। এই ক্রোমোজোম ছেলে ও মেয়ের শিশুর ক্ষেত্রে থাকে ভিন্ন রকমের, যা নির্ধারণ করে কি? সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এই 23তম জোড়াটি হচ্ছে কি? লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। তাহলে আমরা কি বলবো? বংশগতি কি? বংশগতি দিয়ে কি শিশু তার জীবনের সূচনা করে। বংশগতি দিয়ে শিশু তার জীবনে কি করে? শুরু করে। বংশগতির কারণে মানুষের সন্তান মানুষের মতো দেখতে হয়। তাহলে কিসের কারণে মানুষের সন্তান মানুষের মতো দেখতে হয়? বংশগতির কারণে। অন্য কোনো প্রাণীর মতো কি দেখতে হয় না, কারণ কি? বংশগতির কারণে। আবার উচ্চতা, মানুষের যেমন উচ্চতা, দেহের গঠন, চুল, চোখ, চামড়া রং ইত্যাদি দৈহিক গুণাবলী এবং বিভিন্ন মানসিক গুণাবলী বংশগতির কারণে এক একজনের এক এক রকম হয়। তাহলে এক একজনের এক এক রকম হয় কি কারণে? যেমন সব মানুষ তো একই রকম না। যেমন এক এক মানুষের চেহারা, চুল, চোখ, চামড়া রং এক এক ধরনের। দৈহিক গুণাবলী ও মানসিক গুণাবলী কি এক একজনের এক এক রকম হয়। কেন? কি কারণে হয়? বংশগতির কারণে। বংশগতির প্রভাব জীবনের সূচনা থেকে শুরু করে সারা জীবনব্যাপী কি হয়? চলতে থাকে। তাহলে বংশগতির প্রভাব কি হয়? জীবনের সূচনা থেকে শুরু করে সারা জীবন কি হয়? জীবনব্যাপী চলতে থাকে। বংশগতির সূচনা হয় থেকে? মাতৃগর্ভ থেকে। বংশগতির সূচনা হয় মাতৃগর্ভ থেকে। শিশুর বিকাশে পরিবেশ। শিশুর বিকাশে পরিবেশ কি? শিশুর বিকাশে জন্মপূর্ব পরিবেশ ও জন্ম পরবর্তী পরিবেশ দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর বিকাশে জন্মপূর্ব পরিবেশ ও জন্ম পরবর্তী পরিবেশ দুটোই কি করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাতৃগর্ভে শিশু যে 40 সপ্তাহ কাল অবস্থান করে, তাহলে মাতৃগর্ভে কত সপ্তাহ কাল অবস্থান করে? 40 সপ্তাহ কাল অবস্থান করে। সেটাই জন্মপূর্ব পরিবেশ। পূর্ণ অবস্থায় মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার উপর শিশু স্বাভাবিক ও মানসিক গঠন ও বিকাশ নির্ভর করে। তাহলে পূর্ণ অবস্থায় মায়ের কি করে? মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার উপর শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক গঠন বিকাশ সম্পন্ন করে।
বা নির্ভর করে। যেমন গর্ভবতী মায়ের পুষ্টিহীনতায় ভ্রূণ শিশুর মস্তিষ্কের বৃদ্ধি ও বিকাশ কি হয়? ব্যাহত হয়। যেমন গর্ভবতী মায়ের কি হয়? পুষ্টিহীনতায় যদি ভুগে, মা যদি গর্ভাবস্থায় পুষ্টিহীনতায় ভুগে, তাহলে ভ্রূণ শিশুর মস্তিষ্কে কি হয়? বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। আবার মায়ের বয়স 18 বছরের নিচে সন্তান ধারণে মা ও শিশু উভয়ের জীবনে কি হয়? ঝুঁকিপূর্ণ হয়। তাহলে আর মায়ের বয়সে যদি 18 বছর নিচে হয়, আবার কি বয়স যদি বেশি হয় 35 বছরের উপরে হয়, তাহলে সন্তান ধারণে মা ও শিশু কি হয়? উভয় জীবনে কি হয়? ঝুঁকি থাকে। মা শিশু আবার কি প্রতিবন্ধীও হওয়ার সম্ভাবনা থাকে। যেমন সামাজিক পরিবেশের মধ্যে আছে আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার সাথী, পরিবেশ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, দেশীয় কৃষ্টি, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা, কাজের পরিবেশ ইত্যাদি। শিশুর জীবনে বাবা, ভাই বোন, পরিবারের সদস্যদের স্নেহ মমতা, সঠিক পরিচালনা পদ্ধতি তার সুষ্ঠু বিকাশে কি করে? সহায়তা করে। অপরদিকে মা বাবার অনাদর, অবহেলা, অতিরিক্ত শাসন ইত্যাদি কি শিশুর বিকাশে অন্তরায় হয়। ছেলেমেয়েরা জীবনের দীর্ঘ সময় কোথায় ব্যয় করে? শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করে। শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ, নিয়ম শৃঙ্খলা, শিক্ষার বিষয়বস্তু, শিক্ষা পদ্ধতি ইত্যাদি তথা শিক্ষার স্বাভাবিক পরিবেশ শিশু বিকাশে কি করে? প্রভাব ফেলে। এছাড়া সহপাঠী, খেলার সাথী, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সহায়তায় শিশু বিকাশের জন্য কি হয়? সহায়ক পরিবেশ হিসাবে তৈরি হতে থাকে। জন্ম পরবর্তী পরিবেশ শিশুর বিকাশের পরিবেশ। জন্ম পরবর্তী পরিবেশ শিশু জন্মের পর হতে কি হয়? শুরু হয়। শিশু জন্মের পর থেকে শুরু হয় জন্মের পরবর্তী পরিবেশ। জন্ম পরবর্তী পরিবেশ দুই ধরনের, প্রাকৃতিক পরিবেশ আর একটা কি? সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে আছে কি? পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার সাথী, প্রতিবেশী, আত্মীয় স্বজন, দেশীয় কি? কৃষ্টি, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা, কাজের পরিবেশ ইত্যাদি হচ্ছে কি? সামাজিক পরিবেশ। আবার পারিবারিক পরিবেশটা কি? প্রাকৃতিক পরিবেশটা কি? শিশুর জীবনে কি আছে? বাবা মা, ভাই বোন, পরিবারের সদস্যের স্নেহ মমতা, সঠিক পরিচালনা পদ্ধতি হচ্ছে তার সুষ্ঠু বিকাশে খুব গুরুত্বপূর্ণ কি করে? সহায়তা পালন করে। মা বাবার অনাদর, অবহেলা, অতিরিক্ত শাসন ইত্যাদি শিশুর বিকাশে কি হয়? অন্তরায় হয়। ছেলেমেয়েরা জীবনের দীর্ঘ সময় কোথায় ব্যয় হয়? শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, নিয়ম শৃঙ্খলা, শিক্ষার বিষয়বস্তু, শিক্ষা পদ্ধতি ইত্যাদি তথা শিক্ষার সার্বিক পরিবেশ শিশু বিকাশে কি করে? গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশ কোনটির প্রভাব বেশি? এই বিতর্ক কি? দীর্ঘদিনের। কারো মতে কি হয়? শিশুর বিকাশ সম্পূর্ণরূপে বংশগতির উপর নির্ভরশীল, আবার কারো মতে কি? শিশুর বিকাশে পরিবেশের ভূমিকায় মুখ্য। বংশগতির যারা গুরুত্ব দিয়ে থাকেন তাদের মতে শিশু যে পরিবেশে জন্মগ্রহণ করুক না কেন, একমাত্র উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যবলী তার বিকাশকে কি করে? প্রভাবিত করে। যেমন কি? বুদ্ধিমান বাবা মার সন্তানেরা উত্তরাধিকার সূত্রে তারা কি? প্রাপ্ত বৈশিষ্ট্যবলী তার বিকাশকে কি করে? প্রভাবিত করে। যেমন বুদ্ধিমান বাবা মার সন্তানরা বেশিরভাগ কি হয়? বুদ্ধিমান হয়। জন্মের পর ভিন্ন পরিবেশে লালিত পালিত দুইজন সমকোষী যমজের উপর গবেষণায় দেখা গেছে যে 14 বছর ভিন্ন পরিবেশে লালিত পালিত হলেও দুই যমজ বোনের রুচি, পছন্দ, আচরণ ও স্বভাবে কোনো কি নাই? পার্থক্য নাই। এটা কে গবেষণা করেছেন? গেসেল ও থমসন গবেষণা করে দেখেছেন যে 14 বছর ভিন্ন পরিবেশে লালিত পালিত হলেও দুই যমজ বোনের রুচি, পছন্দ, আচরণ ও স্বভাব কি হয় নাই? কোনো পার্থক্য হয় না। কারণ কি? তারা বংশগতিতে তাদের মা বাবা থেকে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলো তাদের কি? তাদের দেহে লালিত পালিত হয়েছে। বৈশিষ্ট্যগুলো কিভাবে এসছে? বংশগতির মাধ্যমে। তাহলে আজকে আমরা কি কি পড়েছি? পার্ট 3 পড়েছি বিকাশমূলক কার্যক্রম। অতি শৈশবে ও প্রারম্ভিক শৈশবের কয়েকটি বিকাশমূলক কাজ। মধ্য শৈশবের কয়েকটি বিকাশমূলক কাজ, বয়ঃসন্ধি বা কৈশোরকালে বিকাশমূলক কাজ, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশ, বংশগতি সূচনা, শিশুর বিকাশে পরিবেশ।
এতটুকু আমরা পড়েছি। বিকাশমূলক কাজগুলো কি কি পড়েছি? হাঁটতে শেখা, কথা বলতে শেখা, খেলাধুলায় দক্ষতা অর্জন, সমাজ সংস্কৃতি অনুযায়ী কাজ যেমন লেখাপড়া করা, সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলা, নিয়ম মেনে চলা ইত্যাদি। বিকাশমূলক কাজগুলোও পড়েছি। বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে আমাদের ধারণা থাকতে যে সুবিধাগুলো হয় এগুলো পড়েছি, যে সুবিধা সম্পর্কে আলোচনা করেছি। তাহলে তোমরা কি করবে? পার্ট 3 থেকে 5 পর্যন্ত ভালো করে কি পড়বে এবং শিখবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।